এখন একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আমি আছি। সেটা হচ্ছে আজকে সকালবেলাও যখন উঠেছিলাম তখন আমার ঠিক ছিল না যে আমি কোথাও বেরোবো কিনা, কিন্তু যত দুপুর গড়াতে লাগলো, আজকে যেহেতু শনিবার, আজকে মনে হচ্ছে যে দিনটা সারাদিন বোরিং যাবে, অফিসও নেই, বাড়িতে থাকবো, ইনফ্যাক্ট কালকেও বাড়িতে থাকবো, তাই মনে হচ্ছিল যে কোথাও যদি যাওয়া যায়। তো কাল রাত্রে আমি ঠিক করেছিলাম যে একবার দেরাদুনের দিকে ঘুরে আসবো, কিন্তু সকাল হতেই আর ইচ্ছে করলো না। কিন্তু হঠাৎ দুপুর 12টা সাড়ে 12টার সময় আমার ইচ্ছে করলো যে না, দেরাদুনটা ঘুরেই আসি। এখন ঠিক বাজে 1:30 ইনফ্যাক্ট। যে হোমস্টেটা আমি 10 মিনিটের মধ্যে বুক করেছি একটু আগে, এবং সেটার লোকেশানও ওরা শেয়ার করে দিচ্ছে। ইনফ্যাক্ট এয়ারবিএনবিতে হোমস্টে বুক হওয়ার পরে আপনারা জেনেই থাকবেন হয়তো যে ওরা মোবাইলে লোকেশান যেটা আছে এবং অন্যান্য যে সমস্ত ডিটেলসগুলো আছে, অনেক ডিটেলস দেওয়াই থাকে, তো বাকি লোকেশান ডিটেলসগুলো ওরা পাঠিয়ে দেয়। তো লোকেশান ডিটেলসে আমি দেখছি যে 3টে রাস্তা ডাইরেক্ট করছে। একটা রাস্তা হচ্ছে আপনার সাহারানপুর হয়ে, আরেকটা হচ্ছে মিরাট বাইপাস হয়ে, শামলি সাহারানপুর হয়েই যে রাস্তাটা দেখাচ্ছে 254 কিলোমিটারের মতো, 5.5 ঘন্টার মতো লাগবে। তো সেই রাস্তাটাই এখানে সাজেস্ট করছে। বেসিক্যালি কিছুই নেওয়া হয়নি, একটা ট্র্যাক স্যুট পরে নিয়েছি, একটা গেঞ্জি পরে নিয়েছি, আর পেছন দিকে একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিছু গরম জামা কাপড় নিয়ে নিয়েছি ইনকেস যদি জরুরি মনে হয়। হ্যাঁ, জরুরি মনে হতে পারে, কারণ ওখানে ঠান্ডা আছে। দিল্লিতেও তো রাত্রিবেলা ঠান্ডা থাকছে। এখন তো 24 ডিগ্রি টেম্পারেচার, রাত্রিবেলা 12-11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে দিল্লির টেম্পারেচার। তো বেসিক্যালি দেরাদুনে আরেকটু ঠান্ডা হবে। এবার আমি শুরু করে দিই এবং আপনাদের সাথে যেতে যেতে কথা হবে। দিল্লিতে যেখানে থাকি সেখান থেকে বেরিয়েই রাস্তায় বেশ কয়েকটা সিগন্যাল পড়ে। সেই রকমই একটা সিগন্যালে গাড়িটা থামতেই আবার আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে গেলাম। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে বিনোবাপুরি মেট্রো স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এবার এখান থেকে আমরা রাইট সাইড নেব এবং তারপরে আমরা কিছুটা দূর গিয়েই যমুনা নদী পড়ে যাবে। যমুনা নদীটা পার হয়ে কিছুটা যাওয়ার পরই আমরা ইউপির বর্ডারে চলে আসবো, এবং সেখানে একটা ইউপি টোল প্লাজা মতো আছে, কিন্তু টোল প্লাজা থেকে কেউ টোল ফোল নেয় না, এমনি পড়ে আছে। হয়তো কখনো ভেবেছিল যে টোল নেওয়া হবে, কিন্তু এখন আর নেওয়া হয় না। তো সেটা দিয়ে পেরিয়ে গেলেই আমরা উত্তরপ্রদেশে পড়ে যাব। তারপর সেখান থেকে আমরা টুয়ার্ডস দেরাদুনের রাস্তাটা ধরবো। দেখা যাক সেই রাস্তাটা কীরকম সেটা বলতে থাকবো। ক্রমেই গাড়িটা যমুনা নদীর ব্রিজ পেরিয়ে ময়ূর বিহারের রাস্তা ধরলো। তবে এখন যেটা সবথেকে বেশি মেজর সেটা হচ্ছে যে আমাকে গাড়িতে তেল ভরতে হবে, কারণ গাড়িটা শহরের মধ্যেই চলে এবং তেলটা যখন আমার 3-4টে কাঁটা হয়ে যায় সেই ক্ষেত্রেই আমি তেলটা ভরে থাকি। তো কালকেই যখন বেরিয়েছিলাম, অফিস থেকে ফিরছিলাম, তখন 3টে কাঁটা হয়েই গেছিলো। তো আমি ভেবেছিলাম যে আজকে শনিবার কিংবা সোমবার যখন অফিস ফেরতাম কিংবা অফিস যাওয়ার পথে তেলটা ভরে নেবো, কিন্তু এখন যে অবস্থা হচ্ছে আমাকে ডিজেল ভরে নিতেই হবে রাস্তায় কোথাও। কিন্তু এরকমও নয় যে ইমিডিয়েট ভরতে হবে, কিছুটা দূর গিয়ে 50-60 কিলোমিটারকে মানে চলবে 100-150 কিলোমিটার, কিন্তু আমার মনে হচ্ছে 50-60 কিলোমিটারের মধ্যে তেল ভরে নেওয়া একটা দরকার আছে। এখান থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা অসাধারণ ছিল। প্রায় 90-100 স্পিডে চালাতে লাগলাম। দিল্লি থেকে বেরিয়ে প্রায় 40-45 কিলোমিটার মতো এসে গেছি। যে রাস্তাতে দিয়ে যাচ্ছিলাম এতক্ষণ খুব সুন্দর রাস্তা ছিল, 100 স্পিডে আসছিলাম, মোটামুটি ব্রিজের ওপর দিয়ে আসছিলাম। কিন্তু তারপর ওই রাস্তাটা শেষ হয়ে গেল, এবার শুরু হয়ে গেছে এই রাস্তাটা, মানে সাহারানপুর যাওয়ার রাস্তা হচ্ছে এটাই। তো এরই মধ্যে তেলের কাঁটাটা দুটোই চলে এসেছিল, তো সেই জন্য আমি একটা এইচপির পেট্রোল পাম্পে চলে এলাম, দিয়ে ওখানে এখন তেল ভরে নিয়েছি। এবার এখান থেকে আমরা বেরিয়ে সাহারানপুর যাব। খাওয়া দাওয়ার অ্যাজ সাচ কিছু ভেবে রাখিনি, কারণ খাওয়া দাওয়া করেই এসেছি। যেখানে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, হাই রোডের মতো রাস্তা, সেখানে 90-100 মতো স্পিড তুলে দিয়েছিলাম, কিন্তু এখানে একটু রেগুলেটরি স্পিডে চালাতে হচ্ছে। রাস্তা মোরাললেস ঠিক আছে, একটু আশেপাশে ক্রাউড আছে, টোটো ফোটো চলছে। এখানে আবার টোটো বলে না, এখানে আবার ই রিক্সা বলে, আমাদের ওখানে টোটো বলে। বাইক, স্কুটি এগুলোও চলছে উইদাউট হেলমেট। এবার আজকে এই যে প্ল্যানটা, সেটা করার পেছনে দুটো প্রবলেম হচ্ছিল। এক হচ্ছে যে আমার বাড়িতে যিনি মেড সার্ভেন্ট আছেন তাকে তো সকালে বলা হয়নি যে আমি কালকে থাকবো না, কারণ আজকে আমি বেরিয়ে যাচ্ছি, যেতে যেতে ওখানে সন্ধে হয়ে যাবে। আজকে রাত্রিবেলা ওখানে থাকবো, থেকে কালকে সকালবেলা একটু ঘুরে ঘাড়ে তারপর ফিরে আসবো। কিন্তু লাকিলি কি হয়েছে, যখন বাড়ি থেকে বেরিয়েছি দেখি আমার মেড সার্ভেন্ট যিনি আছেন তিনি আরও অনেক বাড়িতে কাজ করেন, তো সে দেখি নিচে বসে আছে। তাকে বলেই দিলাম যে দিদি তুমি কালকে এসো না। সেও বাঙালি, এখানে প্রচুর বাঙালি আছে কিন্তু দিল্লিতে, এরকম ভাববেন না দিল্লি মানে এটা নন বেঙ্গলিদের জায়গা। আপনি যদি অটোয় চলেন কিংবা উবের যে অটো কিংবা ওলা অটো যেগুলো আছে, র্যাপিডো আছে, তাতে আমার অ্যাভারেজ হচ্ছে 10 দিন যদি আমি উবের অটোতে চড়ি, তাহলে তার মধ্যে 6 থেকে 7 দিন আমার বাঙালি অটোওয়ালা পেয়ে যাই, ঠিক আছে। তো এখানে প্রচুর বাঙালি আছে। ইনফ্যাক্ট এখানে যারা মেড সার্ভেন্ট আছেন, বাড়িতে কাজ করেন, তারাও অনেকে বাঙালি আছে। আমি তো মানে আমার দেখা অন্তত 6-7 জন বাঙালি মহিলা আছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করেন।
আর আমি যে এরিয়াটার মধ্যে থাকি সেখানে যে সমস্ত সিকিউরিটিটা আছে তার মধ্যে একজন কিন্তু নদীয়ার বাঙালি আছেন, সুতরাং বাঙালি এখানে ভর্তি আছে, কোনো অসুবিধা হবে না। আর গোবিন্দপুরি যদি যান মাছ কিনতে, তাহলে মনে হবে যেন কলকাতাতেই এসে গেছেন কিংবা পশ্চিমবঙ্গের কোনো জায়গায় এসে গেছেন মাছ কিনতে, পুরো বাঙালি। তো যাই হোক, তো সেই জিনিসটা আমার আজকে পারপাস ফুলফিল হয়ে গেছে। এবার সেকেন্ড যে জিনিসটা দেখার জন্য আমি গাড়িটা আজকে বার করেছি, এটা ওয়ান অফ দি রিজন হতে পারে, তবে মাইনার রিজন, সেটা হচ্ছে যে আমার গাড়িটা দিল্লিতে আসার পর থেকে একটা সমস্যা করছিল, যেটা হুইল অ্যালাইনমেন্টের। মানে স্টিয়ারিংটা এরকম একটু বেঁকে ছিল, কিন্তু এরকম বেঁকে থাকলে গাড়িটা সোজা চলছিল। কিন্তু সেই জিনিসটা আমি গ্রেটার নয়ডাতেও একটা হুইল অ্যালাইনমেন্টের সেন্টারে গিয়েছিলাম, সেখানে গিয়েও রিপেয়ার, মানে সেখানে গিয়েও ঠিক করিয়েছিলাম, কিন্তু সেটা কোনো কারণে ওই 1-2 দিন যাওয়ার পরে আবার গন্ডগোল হয়ে গেছিলো। এবং ওগুলো বেশিরভাগ ক্ষেত্রে কলকাতার মতো মেশিনে হুইল অ্যালাইনমেন্ট করায়। এইবার আমি যে খবরটা পেলাম এই কদিন আগে, সেটা হচ্ছে আফ্রিকা এভিনিউ, আপনারা জানবেন হয়তো যারা দিল্লিতে ফ্রিকোয়েন্ট আসেন বা থাকেন, আফ্রিকা এভিনিউ থেকে বাঁদিকে গেলেই চাণক্যপুরী পড়ে। এবার চাণক্যপুরীতে একটা এইচপি পেট্রোল পাম্প আছে, সেইখানে একজন হুইল অ্যালাইনমেন্টের কাজ করেন। তো তার কাছে গেলাম, তো সে কোনো মেশিনে কিন্তু হুইল অ্যালাইনমেন্ট করে না, সুতো দিয়ে হুইল অ্যালাইনমেন্ট করে, সেই পুরনো প্রথায় হুইল অ্যালাইনমেন্ট করে থাকে। তো সেই প্রথাতে আমি হুইল অ্যালাইনমেন্ট করিয়েছি গাড়ি, এবং তারপরে টেস্টিং ফেস্টিং করার পরে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে, মানে একদম রেঞ্জ, তার যে সমস্ত যন্ত্রগুলো আছে সব নিয়ে বেরিয়েছেন তিনি গাড়িটা নিয়ে, আমাকে পেছনের সিটে বসিয়ে পুরো চালিয়ে টালিয়ে প্রায় 10 হবে না 4-5 কিলোমিটার মতো চালিয়েছে। 4-5 কিলোমিটার চালিয়ে যখন নিজে স্যাটিসফাইড হয়েছে তখন কিন্তু আমাকে ছেড়েছে, বলেছে এইবার আপনার হুইল অ্যালাইনমেন্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না, 5000 কিলোমিটারের মধ্যে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি গাড়িটাকে নিয়ে আসবেন। এখানে একটা স্টিকারও মেরে দিয়েছে যে কোন দিনে হুইল অ্যালাইনমেন্ট হয়েছে। তো ভদ্রলোক বেশ ভালো, হ্যাঁ, গল্প হয়। কলকাতাও গিয়েছিল একবার, এবার কলকাতা থেকে মিষ্টি এনেছিল, সেই মিষ্টিও খারাপ হয়ে গেছিলো, সেই গল্পও বলছিল। তাই বললাম কলকাতার মিষ্টি, মানে সন্দেশ যেগুলো, সেগুলো তো ছানার সন্দেশ হয়, সেগুলো ভালো থাকে না, কিন্তু দিল্লিতে অনেক সময় ক্ষীরের যে সমস্ত মিষ্টিগুলো তৈরি হয় সেগুলো কিন্তু কলকাতা নিয়ে গেলে ভালো থাকে। তো এই সমস্ত গল্পগুলো হচ্ছিল, মজা করছিলাম, কিন্তু ওভারঅল আমি স্যাটিসফাইড ওর হুইল অ্যালাইনমেন্টে, কারণ খুব সুন্দর করে করেছে এবং স্টিয়ারিংটা এখন একদম স্ট্রেট আছে এবং গাড়ি চালাতেও কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি, আমি স্টার্ট করেছিলাম 862 কিলোমিটারে, এখন 912 হয়ে গেছে, মানে 50 কিলোমিটার চলে গেছে। আর আমিও এখন একটুখানি শান্তিতে আছি, শান্তিতে এই জন্যই আছি কারণ আমার তেলটা ভরা হয়ে গেছে, ডিজেল ভরা হয়ে গেছে। তো যাই হোক, এখন অনেক গল্প হয়ে গেল আপনাদের সাথে, এবার সামনে এগোতে থাকি। এখন দিল্লি থেকে মোটামুটি আমরা চলে এসেছি 77 কিলোমিটারের মতো। এই রাস্তাটার নাম হচ্ছে দিল্লি সাহারানপুর দেরাদুন এক্সপ্রেসওয়ে। জিওয়ানা টোল প্লাজাটা পেরোবার পরে রাস্তার অবস্থা এখনও যে খুব ভালো তা নয়, বাঁ দিকটা পুরো আখের ক্ষেত আর এদিকটাও আখের ক্ষেত আছে। তো অত্যন্ত ভালো লাগছে গাড়ি চালাতে। রোদ্দুর এখন মোটামুটি পশ্চিম আকাশে ঢলে পড়েছে, 3:30 তো বেজেই গেছে। ঠিক আছে, মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি আমার ট্রাভেলিং হয়ে গেল। স্ট্রাইক রেট খুব একটা ভালো নয়, কারণ 2 ঘন্টার কাছাকাছি সময় আমি 80 কিলোমিটারের মতোই আসতে পেরেছি। হ্যাঁ, মাঝখানে একটুখানি থামতে হয়েছিল, কারণ ওই তেল নেওয়ার ব্যাপার ছিল ওটার জন্যে। তবে আশা করছি ওই স্ট্রাইক রেটটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবো। তবে রাস্তাটার ওপরই ডিপেন্ড করছে, রাস্তাটা যত ভালো হবে ততই আমার স্পিডটা বাড়িয়ে আমি টাইমটাকে ম্যানেজ করতে পারবো। ইন বিটুইন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, যে হোমস্টেটা আমি বুক করেছিলাম জাস্ট বেরোবার কিছুক্ষণ আগে, 10-15 মিনিট আগে, সেখান থেকে একটা ফোন এসছে। তারা বলছে যে আপনি কটার সময় পৌঁছবেন, হ্যানা তেনা এগুলো জিজ্ঞেস করলো। তো আমি বললাম যে 7-8টা বেজেই যাবে। ওখানে একটাই রুম থাকবে, সেই রুমে থাকার ব্যবস্থা আছে, কিন্তু তার সাথে কোনো অ্যাটাচ বাথরুম নেই। বাথরুম শেয়ার, এয়ারবিএনবিতে বিভিন্ন রকম ফিডব্যাকগুলো থাকে, লোকেদের কমেন্টস থাকে। তো সেখানে বলেছে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে যেটা অসুবিধা হওয়ার ভয় পাচ্ছিলাম যে পার্কিং ফেসিলিটি হবে কি হবে না, সেটা ওকে আমি জিজ্ঞেস করে নিলাম যে আমার পার্কিং কিন্তু চাই। তো ওরাও অ্যাসিওর করেছে যে পার্কিং আপনি প্রিমাইসিসের মধ্যেই পেয়ে যাবেন। আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার ব্যাপারে ওরা বললো যে আমরা মেনু কার্ড পাঠিয়ে দিচ্ছি, এতক্ষণে হয়তো মেনু কার্ড পাঠিয়েও দিয়ে হবে, আমি দেখে নেবো গাড়িটা থামিয়ে কোথাও, দিয়ে ওদের অর্ডার করে দিতে হবে। তো রাত্রিরে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি ভেবেছি এখনও অবধি ঠিক করব, যদি পছন্দ না হয় তখন দেখা যাবে অন্য জায়গায় করে নেবো। এখন যে জায়গাটা চলে এসেছি সেটার নাম হচ্ছে শামলি। এবার শামলি থেকে দেরাদুন মোটামুটি 132 কিলোমিটারের মতো দূর।
এখান থেকে সাহারানপুরও মোটামুটি 60 কিলোমিটারের মতো দূর। একটু আগে তো আপনাদের সাথে কথাই হচ্ছিল যে রাস্তাটার অবস্থা খুব একটা ভালো নয়, তবে এখন অল থ্রু খুব ভালো রাস্তা। আর পৌঁছতে দেখাচ্ছে যে 2 ঘন্টা 55 মিনিট, মানে 3 ঘন্টা 15-20 মিনিট হয়তো রাস্তায় যদি থামতে হয়। এবার এখন যেখানটা পৌঁছে গেছি, যেখানে থাকবো আর কি, সেখান থেকে 33 কিলোমিটার দূরে, আর সামনে এখন পাহাড় দেখতে শুরু করে দিয়েছি। 240 কিলোমিটারের মতো চলে এসেছি। দেরাদুনে ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গেল। হোমস্টেতে ঢোকার আগেই শহরের মধ্যে একটা জায়গায় ধোসা খাওয়ার জন্য ঢুকে পড়লাম। এখন একবারে দেরাদুন সিটির মধ্যে ঢুকে গেছি, আর এখানে যশস্বী ধোসা বলে একটা দোকান আছে, ধোসা অর্ডার করেছি। তো সেই ধোসাটা খেয়ে তারপর হোমস্টের দিকে রওনা হবো। প্রায় 7:30-8টা বাজে হোমস্টের কাছে চলে এলাম। হোমস্টের যিনি কেয়ারটেকার আছেন তিনি দরজাটা খুলে দিলেন, তারপর আমি গাড়িটা আরামসে পার্ক করলাম। এরপর কেয়ারটেকার আমাকে রুম দেখিয়ে দিল, সেখানেই রাত্রিবেলা আলুর পরোটা খেয়ে শুয়ে পড়লাম।